হাই প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আমি নুরুল ইসলাম শিকদার, প্রভাষক, রাজবাড়ী কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। আজকে তোমাদের সাথে একটি টপিক্স নিয়ে, অর্থনীতির একটি টপিক্স নিয়ে আলোচনা করব। টপিক্সটা হচ্ছে শ্রমবাজারের মজুরি নির্ধারণ এবং ভারসাম্য কিভাবে নির্ধারিত হয় সেটা আজকে নিয়ে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেরি না করে আমরা স্ক্রিনের দিকে তাকাই প্লিজ। সবাইকে শুভেচ্ছা। নিচে ছবির দিকে লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ? দেখো, একটি বাটখারা, অর্থাৎ এখানে বাম পাশে এবং ডান পাশে যে জিনিসগুলো রাখা আছে সেটা সমান আছে, সমান্তরাল। তো শ্রমবাজারের ভারসাম্য হইতে হলে একদিকে শ্রমের চাহিদা এবং অন্যদিকে শ্রমের যোগান সমান থাকতে হবে, তাহলেই ভারসাম্য অর্জিত হবে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, শ্রমবাজারের মজুরি নির্ধারণ, ডিটারমিনেশন অফ ওয়েজ ইন দ্য লেবার মার্কেট। এখান থেকে আমরা কি কি শিখতে পারবো? এক, শ্রমবাজারের ভারসাম্য কি তা বলতে পারবে। শ্রমের চাহিদা ও শ্রমের যোগান দ্বারা কিভাবে মজুরি নির্ধারিত হয় তা সূচি ও চিত্রের মাধ্যমে প্রমাণ করতে পারবে। ভারসাম্য, সাধারণ অর্থে ভারসাম্য বলতে স্থিত অবস্থা বোঝায়, অর্থাৎ এর ইংরেজি প্রতিশব্দ হল ইকুইলিব্রিয়াম এবং ল্যাটিন শব্দ অ্যাকুয়াস অর্থ সমান এবং লিব্রা অর্থ সমতা, এদের সমন্বয়ে ইকুইলিব্রিয়াম। সাধারণত দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি ওই শক্তিসমূহ একটি স্থিত অবস্থায় উপনীত হয় যেখান থেকে তা বিচ্যুতি হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না, সে অবস্থাকেই ভারসাম্য বলে। অর্থনীতিতে বিভিন্ন চলকসমূহের একটি অনর অবস্থাকেও ভারসাম্য আমরা বলতে পারি, এটা সংক্ষেপে। তো সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা সংজ্ঞাটা ভালোভাবে লক্ষ্য করেছ। আমি আবার বলি, সাধারণত দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি ওই শক্তিসমূহ একটি স্থিত অবস্থায় উপনীত হয় যেখান থেকে বিচ্যুতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, সেই অবস্থাকেই তোমার কি বলে? ভারসাম্য বলে। তো প্রামাণ্য সংজ্ঞা, অর্থনীতিবিদ লাইবোফস্কির মতে ভারসাম্য বলতে এমন এক অবস্থা বোঝায় যেখানে কোনো পরিবর্তনের প্রবণতা থাকে না। ইংরেজিতে যদি আমরা বলি তাহলে দেখো, an equilibrium position is one from which there is no tendency to move. আমি আবার বলতেছি, an equilibrium position is one from which there is no tendency to move. এখন এই শ্রমবাজারের চাহিদা ও যোগান দ্বারা, শ্রমবাজারের চাহিদা ও যোগানের সমতা দ্বারা মজুরি নির্ধারণ। দেখো, শ্রমবাজারে শ্রমের চাহিদা ও যোগানের সমতা দ্বারা ভারসাম্য মজুরি নির্ধারিত হয়। শ্রমবাজারে শ্রমের চাহিদা সৃষ্টি হয় নিয়োগকারীর পক্ষ থেকে আর যোগান আসে শ্রমিকের পক্ষ থেকে। তো শ্রমের মজুরি বাড়লে যোগান বাড়ে এবং মজুরি কমলে যোগান কমে। অন্যদিকে শ্রমের মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমে এবং মজুরি কমলে শ্রমের চাহিদা বাড়ে। তাই শ্রমবাজারে ভারসাম্য অর্জিত হয়।
অর্থাৎ এখানে আমরা ডিএল ইকাল টু হচ্ছে এসএল, অর্থাৎ ডিএল হচ্ছে শ্রমের চাহিদা আর এসএল হচ্ছে তোমার কি যোগান, শ্রমের যোগান। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই বিষয়টাকে যদি সূচির মাধ্যমে দেখাই, দেখো আমরা যদি সূচির মাধ্যমে দেখাই তাহলে কি আসে দেখো। আমরা মজুরি, শ্রমের চাহিদা, শ্রমের যোগান এবং সম্পর্ক দেখাচ্ছি। দেখো, যখন মজুরি 100 টাকা, তখন আমরা ধরে নেই আর কি, যখন মজুরি তোমার 100 টাকা, শ্রমের চাহিদা তখন 15 একক, আর শ্রমের যোগান তখন 5 একক। সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, তাহলে এখানে তোমার কি হচ্ছে, শ্রমের চাহিদাটা বেশি, যোগানটা কম, কারণ যেহেতু 100 টাকা মজুরি। এখন এই মজুরিটা যদি তোমার বাড়িয়ে 200 টাকা করা হয়, হ্যাঁ, তখন দেখা যাবে যে শ্রমের চাহিদা 10 একক, যোগান 1 একক, মানে 10 একক। তাহলে তোমার ডিএল ইকুয়াল টু হলো এসএল, মানে হলো কি তোমার চাহিদা এবং যোগান সমান। অতএব এখানে কোনো ধরনের বেকারত্ব থাকবে না, আবার তোমার কি থাকবে না, কোনো শ্রমিকের ঘাটতিও পড়বে না। এখন মজুরি যদি আবার 300 টাকা হয়, তখন শ্রমের চাহিদা 5 একক থাকবে আর যোগান থাকবে 15 একক। অর্থাৎ এইখানে দেখা যাবে যে যারা নিয়োগকারী আছে, এই নিয়োগকারী তখন বেশি মজুরি বিদায় তারা শ্রম নিয়োগ দিতে চাবে না, যার কারণে তারা 5 এককে চলে আসলো, আর যোগান তখন 15 একক। সেক্ষেত্রেও দেখা যাবে অভারসাম্য সৃষ্টি হবে। তখন দেখা গেল যে 10 জন এখানে শ্রমিক তোমার কি থাকবে, বেকার থাকবে আর কি, যার কারণে আবার 200-তে চলে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একমাত্র 200 টাকা মজুরিতে শ্রমের চাহিদা এবং যোগান সমান হয়। ঠিক আছে, এই বিষয়টাই যদি আমরা চিত্রে দেখাই তাহলে কি আসে দেখো। শ্রমের চাহিদা ও শ্রমের যোগানের সমতা বিন্দুতে মজুরি নির্ধারণ। আমরা তো এটা আগের দিকে চলে গেছি, সরি। দেখো, আমরা যদি চিত্রে উপস্থাপন করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, একটু মনোযোগ দাও। তোমার চিত্রে ও এক্স অক্ষে হচ্ছে তোমার কি শ্রমের চাহিদা ও যোগান, আর ও ওয়াই অক্ষে হচ্ছে মজুরি। তোমরা এর আগে চাহিদা ও যোগান দ্বারা যে ভারসাম্য দেখিয়েছি সেইটাই এখন শুধু শ্রম দিয়ে দেখাচ্ছি আর কি, শ্রম, চাহিদা এবং যোগান। এখন যখন তোমার মজুরিটা হচ্ছে তোমার 100 টাকা, তখন তোমার কি চাহিদা হচ্ছে তোমার এই পর্যন্ত, দেখো এই যে বি বিন্দুতে, মানে 15 একক, আর যোগান হচ্ছে তোমার কত, এই যে 5 একক। তাহলে এখানে 10 একক তোমার কি থাকবে, 10 একক হচ্ছে তোমার কি এখানে ঘাটতি থাকবে, অর্থাৎ এখানে চাহিদা বেশি কিন্তু যোগান কম, যার কারণে তোমার মজুরিটা বাড়বে। মজুরি যখন আবার 200 হয় তখন ই বিন্দুতে চাহিদা এবং যোগান সমান হয়, তখন ভারসাম্য অর্জিত হয়। এখানে কোনো ধরনের বেকারত্ব থাকবে না এবং ভারসাম্য অর্জিত হবে, কোনো শ্রমিক ঘাটতিও পড়বে না। আবার মজুরি যখন 300 টাকা হয়ে গেল, তখন চাহিদা হচ্ছে তোমার কি 5 একক, যোগান হচ্ছে 15 একক। তখন এই সিডি পরিমাণ তোমার কি শ্রমিক কি থাকবে, তোমার মানে চাহিদা কম কিন্তু যোগান বেশি, যার কারণে তোমার কি হবে, এইটা চাহিদা এখানে কম, যোগানটা এখানে বেশি। অতএব তখন ভারসাম্য অর্জিত হবে না, 10 একক শ্রমিক তোমার কি থাকবে, বেশি থাকবে, যার কারণে আবার 200 একক 200 টাকা মজুরিতে চলে আসবে।
এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ যদি তোমার এখানে সিডি পরিমাণ থাকবে বেকারত্ব, আর অর্থাৎ এখানে যোগানটা বেশি, চাহিদা হলো তোমার কম। এখানেই দেখো এই বিবরণটা এখানে দেওয়া হয়েছে। এখানে এই যে দেখো, ও এক্স অক্ষে হচ্ছে চাহিদা ও যোগান, ও ওয়াই অক্ষে মজুরি নির্ধারণ করা হলো। চিত্রে মজুরি যখন 100 টাকা, শ্রমের চাহিদা তখন 15 একক, যোগান 5 একক। এখন 10 একক বা এবি পরিমাণ শ্রমের চাহিদা এর যোগানের তুলনায় বেশি হবে, ফলে মজুরি বৃদ্ধি পাবে। আবার মজুরি যখন 300 টাকা, তখন কিন্তু শ্রমের চাহিদা 5 একক এবং যোগান 15 একক। এখানে 10 একক বা সিডি পরিমাণ শ্রমের চাহিদা ও যোগানের তুলনায় কম হবে, ফলে বেকারত্ব হবে, ফলে মজুরি কমবে। আবার দেখো, মজুরি যখন 200 টাকা, তখন শ্রমের চাহিদা ও শ্রমের যোগান সমান, অর্থাৎ ই বিন্দুতে মিলিত হবে এবং ভারসাম্য অর্জিত হবে। তার মানে 10 জন শ্রমিক নিয়োগ করলে মজুরি 200 টাকা হলে তোমার কি হবে? ভারসাম্য অর্জিত হবে। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। আর এই যে বিবরণটা, এই বিবরণটা কিন্তু হুবহু তোমার এইভাবে দিতে হবে, এটার কোনো যুক্তি নাই। এটা তুমি এই যে ক্লাস 8-এ বা 7-এ যে সম্পাদ্য করেছ, সেই সম্পাদ্য যেরকম করেছ, তুমি বিবরণটা যদি ওইভাবে তুমি দিতে পারো, তাহলে একজনের বিবরণ কিন্তু একক রকম হতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু তোমাকে উপস্থাপনটা সঠিকভাবে করতে হবে, এটাই হলো তোমার মূল বিষয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। তো এখান থেকে তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসবা। শ্রমবাজারে মজুরি নির্ধারণ এবং রেখাচিত্রে অঙ্কন করে দেখো। এটা বাসায় বারবার প্র্যাকটিস করবে, বই দেখবে। আর দলগত কাজ তো দরকার নেই এখন, যেহেতু তোমার কলেজ বন্ধ। তোমরা বাড়ির কাজটা ঠিকমতো করে নিয়ে আসবে। সেটা হলো কি, যে শ্রমবাজারে মজুরি কিভাবে নির্ধারিত হয় তা চিত্রে ব্যাখ্যা লিখবে এবং বারবারই চেষ্টা করবে। এখান থেকে আমরা কি বিষয়টা বুঝতে পারবো, সেটা হলো শ্রমবাজারের ভারসাম্য নির্ধারণ, বেকারত্ব, শ্রমিক সংকট বোঝা যাবে এখান থেকে। তাহলে থ্যাঙ্কস ফর অল, সি ইউ, আবার দেখা হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।